দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদের সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন করছে কুয়েটের শিক্ষার্থীরা। জামালপুরে মহাসড়কের দুই পাশে বাণিজ্যিক স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ইলিশের মৌসুমে উপকূল জুড়ে জলদস্যুদের দৌরাত্ম্য, আতঙ্কে জেলেরা। এবারে পুরো আয়োজন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। সোমবার বিকেল 5টা থেকে ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনশনে বসেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। যা চলছে আজও। শিক্ষার্থীরা বলছেন যে উপাচার্য শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তারা প্রকৃত দোষী। তাদের শাস্তি না দিয়ে 37 জন নিরপরাধ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে। সেই উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। অপরদিকে সোমবার শিক্ষক প্রতিনিধিরা শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সভা করেও তাদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং কর্মসূচি প্রত্যাহারের জন্য আহ্বান জানিয়েছেন। কিন্তু শিক্ষার্থীরা শিক্ষকদের আহ্বান উপেক্ষা করেই আজও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এছাড়া শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয় 18 ফেব্রুয়ারির ঘটনায় প্রকৃত দোষীদের সাজা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারাও ক্লাসে ফিরবেন না। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত আপনাদের জানাতে চাই। খুলনা থেকে সহকর্মী ইয়াসিন আরাফাত যোগ দিয়েছেন। ইয়াসিন, একটু জানাবেন যে অনশন কর্মসূচি এখন কোন পর্যায়ে রয়েছে? শিক্ষার্থীরা তাদের দাবিতে তো অটল রয়েছেন, তারা কি বলছেন সবশেষ? রুবায়েত, শিক্ষার্থীরা কিন্তু গতকাল বিকাল থেকেই অনশনে বসেছেন এবং সেই অনশনের পরে আজকে সারাদিন তারা অনশনে ছিলেন। তবে অনশনে আমরা গতকালকে বিকালে দেখেছি 32 জন শিক্ষার্থী বসেছিলেন, তবে এখন শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কম। আমরা গতকালকে 2 জন এবং আজকে সারাদিনে আরো 2 জন শিক্ষার্থীকে অসুস্থ হয়ে যেতে দেখেছি এবং তাদেরকে পাশে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীরা যেটি বলছেন সেটি মূলত তারা যে কোনো মূল্যে উপাচার্যের পদত্যাগ এটি তারা বলছেন। এবং গতকালকে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে আলোচনা হয়েছিল সেই আলোচনায় শিক্ষকরা কিন্তু বারবার বলেছিলেন যে এই কর্মসূচি প্রত্যাহার করে তারা ক্লাসে ফিরে আসে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যেন সুষ্ঠু রাখে। কিন্তু শিক্ষার্থীরা সেই দাবি মানতে তাদের সেই আহ্বানকে প্রত্যাখ্যান করেছেন এবং তারা জানিয়েছেন যে কোনো অবস্থাতেই তারা এই উপাচার্যের অধীনে ক্লাসে ফিরবেন না এবং উপাচার্য যত সময় পদত্যাগ না করবে তত সময় কিন্তু তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং এই জন্য তারা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। এমনকি বলেছেন যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানে তাদের যেমন সহযোগিতা ছিল, যদি এই ভিসি এখান থেকে সে যদি পদত্যাগ না করে তাহলে তারা আবারও জুলাইয়ের মধ্যে একটি ডাক দিবেন, এমনটি কিন্তু তারা অনেকটা হুঁশিয়ারি তারা বলেছেন। শিক্ষা মন্ত্রণালয় এবং উপাচার্য এবং আচার্যের মূল্যে তারা এই ভিসির অপসারণ চান। তবে শিক্ষার্থীদের একটি বড় অংশ কিন্তু এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে তারা খুব বেশি যে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন এমনটি আমরা বলতে পারছি না, কারণ কিছুদিন আগে যে আন্দোলনের সম্পৃক্ততা ছিল শিক্ষার্থীদের, সেখান থেকে কিছু শিক্ষার্থী কিন্তু অনেকটা দাবি ছিল যে শিক্ষকরা তাদের সাথে যেন আলোচনা করে এবং সেই আলোচনা শিক্ষকরা করার পরে কিছু নেতৃবৃন্দ বা নেতৃবৃন্দের একাংশ তারা যখন কিন্তু আহ্বানে সাড়া দেননি শিক্ষকদের, তখন কিন্তু কিছু শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। তবে তারা এখনো তাদের অনশন চালিয়ে যেতে বদ্ধপরিকর, এমনটি আমাদেরকে জানিয়েছেন। এটি ছিল খুলনা কুয়েট থেকে সর্বশেষ অবস্থা। রুবায়েত। ইয়াসিন আরাফাত এই সহকর্মী যোগ দিয়েছিলেন। বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসন এবং 3 দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রুয়েটের সংগঠন প্রকৌশলী অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস থেকে বের হয়ে মহানগরীর তালাইমারি হয়ে ভদ্রার মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় 3 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেয় তারা। শিক্ষার্থীরা জানিয়েছেন ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড, সহকারী প্রকৌশলী সমমান পদে প্রবেশের জন্য সবাইকেই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং তাদের বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি এবং অন্য নামেও সমমান পদ তৈরি করে কোনো পদোন্নতি দেওয়া যাবে না। টেকনিক্যাল 10ম গ্রেড, উপসহকারী প্রকৌশলী সমমান পদ সবার জন্য উন্মুক্ত থাকবে। তাই ডিপ্লোমা এবং বিএসসি উভয় ডিগ্রিধারীরা এই চাকরির জন্য পরীক্ষা দিতে পারবেন। বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার হিসেবে বিবেচিত হবেন না।
মহাসড়কের উভয় পাশে 10 মিটারের মধ্যে বাণিজ্যিক স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না জামালপুরের ব্যবসায়ীরা। আইন অমান্য করেই সড়কের দুই পাশে গড়ে উঠছে ব্যবসা প্রতিষ্ঠান সহ অনেক স্থাপনা, ফলে মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। মহাসড়কের পাশের বিশাল সাইনবোর্ডে সড়ক বিভাগের এমন নির্দেশনা থাকলেও তা মানছেন না জামালপুরের ব্যবসায়ীরা। শহরের 5 রাস্তা, শেখের ভিটা রেল ক্রসিং, ফৌজদারি চত্বর, ব্রিজ মোড় সহ বিভিন্ন সড়কের পাশে গড়ে উঠেছে হাট বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, সিএনজি স্টেশন, কার পার্কিং সহ নানা স্থাপনা। এতে দিন দিন সংকুচিত হচ্ছে মহাসড়ক, ঘটছে দুর্ঘটনা। বিশ্ব রোডের পাশে আসলে 10 মিটারের মধ্যে কোনো স্থাপনা করার নিয়ম নাই, তারপরেও মানুষ যে যার মতো যেভাবে করতেছে, এতে হইতেছে আর কি, ওই দুর্ঘটনার সম্মুখীন হইতেছে সবাই। সড়ক বিভাগের নিয়ম অনুযায়ী মহাসড়কের 10 মিটারের মধ্যে কলকারখানা সহ অন্যান্য স্থাপনা করা যাবে না। এই রোডের পাশে এখন আমাদের অনেকে স্থাপনা ভারে স্থাপনা করতেছে। দেখা যায় যে মোড়ের পাশেই কেউ মেন রোডের জায়গা না ছাইরেই দোকান করতেছে, বারান্দা করতেছে। একই চিত্র শহরের বিনন্দের পার্ক, তিলপাল্লা, কম্পপুর মোড়, ব্রহ্মপুত্র সেতু সংলগ্ন বিভিন্ন এলাকার। গড়ে উঠেছে সিএনজি স্টেশন, কার পার্কিং, কারখানা, গ্যারেজ ও রেস্টুরেন্ট। পার্ক থাকলে বাচ্চারা এদিক সেদিক আসা যাওয়া করে, তো সেক্ষেত্রে হয় কি যে একটা অ্যাক্সিডেন্টের একটা প্রবণতা বেড়ে যায়। ওনারা যেন এই 10 মিটারের মধ্যে কোনো কিছু যেন না থাকে, এই স্থাপনাগুলা সরায় ফেলার জন্য অনুরোধ করা হলো। আইন মেনে চলা ও জনসচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করছে সড়ক বিভাগ। করণীয় আমি মনে করি এটা আসলে সচেতন নাগরিক যারা আছে তাদেরকে এই বিষয়টা মেনে চলতে হবে। তার নিজস্ব জমি হোক, তাকে এই প্রাইভেট ল্যান্ড হলেও তাকে এতটুকু মহাসড়কের নিরাপত্তার স্বার্থে তার নিজে উদ্যোগী হয়ে এই জায়গাটা আসলে ছেড়ে দেওয়া উচিত। আর এক্ষেত্রে যেহেতু এটা আইন বিষয়ক একটি ব্যাপার, তো সেক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা যদি ইচ্ছা করে তাহলে তারাও যে কোনো সময় ব্যবস্থা নিতে পারে। আইনি ব্যবস্থার মাধ্যমে দ্রুত মহাসড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি স্থানীয়দের। দীপ্ত, বার্তাকক্ষ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে তিনি বিশ্বের নেতাদের সহযোগিতাও চেয়েছেন। কাতারের রাজধানী দোহায় আজ আর্থনা সামিটের উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে একথাই বলেছেন শান্তি তেলুমের জয়ী অধ্যাপক ইউনূস। বলেছেন, পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ ও টেকসই পৃথিবী রেখে যেতে হবে, যা গড়তে হবে জ্ঞান, উদ্ভাবন এবং প্রযুক্তির সংমিশ্রণে। আগামী পৃথিবীর তরুণদের জ্ঞান বিজ্ঞানে এগিয়ে নিতে যথাযথ প্রশিক্ষণ ও প্রযুক্তির উদ্ভাবন জরুরি বলে উল্লেখ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছলে কাতারের একাধিক মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তি প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়েছেন। আর্থনা সামিটে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। কুয়েতের মতো কাতারও বাংলাদেশ থেকে সৈন্য নেবে। মঙ্গলবার কাতারের দোহায় আর্থনা সামিটের সাইডলাইনে হওয়া বৈঠকে কথা কাতার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, গালফ যুদ্ধের সময় থেকেই কুয়েতে বাংলাদেশের সৈন্যরা দায়িত্ব পালন করে আসছেন। কাতারও বাংলাদেশ থেকে 725 জন সৈন্য নেবে বলে জানিয়েছে। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে 725 জন সোলজার নেবে। এটা পার্মানেন্টলি প্রতি 3 বছর পর এই যে একটা ব্যাচ আসবে 3 বছর, তারপরে আবার এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরও বেড়ে 1600 বা আরও বেশি করা যায়। পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, যশোরের ভবদহের জলাবদ্ধতা একটি স্থায়ী সমস্যায় পরিণত হয়েছে। বেলা 12টায় যশোরের মনিরামপুর উপজেলার ভবদহ স্লুইস গেট পরিদর্শন শেষে ভবদহ মহাবিদ্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, সরকারের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত 20,000 হেক্টর জমির মধ্যে 17,000 হেক্টর জমির পানি নিষ্কাশন করা সম্ভব হয়েছে। আগামী বর্ষার আগে আমডাঙ্গা খাল, হরিভদ্রা এবং আপার ভদ্রা খননের কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী। এই বছর বর্ষায় যেন গত বছর বর্ষার মতন দুর্ভোগ না হয়, সেজন্য অন্তর্বর্তীকালীন কিছু কাজ আমরা হাতে নিয়েছি। গত বর্ষার মতন যেন আর পানি না জমে, সেটার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এই নদীগুলোকে খননের কাজ শুরু করে দেবে।
জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আজ তৃতীয় দিনের মতো বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। জাতীয় সংসদ ভবনের কমিশনের কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়ার আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কার প্রক্রিয়ায় যাতে সংবিধান এবং আইন লঙ্ঘন না হয় সেজন্য সুচিন্তিত মতামতের ভিত্তিতে বিএনপি একমত হতে চায়। তিনি বলেন, আলোচনার মাধ্যমেই সংস্কারের বিষয়ে একমত হওয়া সম্ভব। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সকল উদ্যোগকে যাতে আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় যায় সেটার আহ্বান জানান, যাতে আমরা কোনোভাবেই বিচার বিভাগ কর্তৃক সংবিধানের কোনো কার্যক্রম আইনানুগ এবং অসাংবিধানিক না হয় সেদিকে যেন দৃষ্টি রাখি। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্তে আরও 6 মাস সময় দিয়েছে হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজির বেঞ্চ এই আদেশ দেয়। গত বছর 23 অক্টোবর হাইকোর্টের নির্দেশে সাগর রুনি হত্যা মামলার তদন্তে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে 4 সদস্যের উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের সাগর সরোয়ার এবং মেহরুন রুনি তাদের ভাড়া বাসায় খুন হন। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি হবে আগামী 6 মে। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এমন আদেশ দিয়েছে। 26 ফেব্রুয়ারি জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল অনুমতি দেয় সর্বোচ্চ আদালত। 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে তখনকার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ। এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামায়াত নেতা আজহারুল ইসলাম। ইলিশের মৌসুম এলেই সুন্দরবন ও বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় জলদস্যুদের দৌরাত্ম্য বেড়ে যায়। ট্রলার, জাল ও মাছ লুটের পাশাপাশি জিম্মি করা হয় জেলেদের। সম্প্রতি বিভিন্ন বাহিনীর কয়েক ডজন দস্যু আত্মসমর্পণ করলেও অনেকেই এখনও সক্রিয় রয়েছে। 2016 সালের 31 মে সুন্দরবনের মাস্টার বাহিনীর 10 জলদস্যু 52টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ও 5000 রাউন্ড গুলিসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। গত 4 মাসে জলদস্যু মজনু আলম শান্ত ও ইলিয়াস বাহিনীর আরও অর্ধশতাধিক পেশাদার জলদস্যু র্যাবের কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেন। পুলিশের এই এলিট ফোর্স জানায়, গত 7 বছরে উপকূলীয় এলাকায় 119 জলদস্যু ও বনদস্যুকে গ্রেপ্তার করা হয়। বিগত কয়েকদিন আগে একটা বিশাল ঝুঁকিপূর্ণ হয়েছিল, জলদস্যুরা বিশালভাবে আক্রমণ করছে। এখন বর্তমানে মোটামুটি শান্ত আছে। কি জাল ফালানি যেতে মানুষ গুম করে ফেলাইতে অনেকে ভয়তে ভোট নিয়ে যাইতো না সাগরে। এখন আর ওই বৃত্তিটা নাই আর কি, ভয়টা নাই মনের ভিতরে। এই অবস্থায় মৎস্য খাতে নতুন করে বিনিয়োগে এগিয়ে আসেন ব্যবসায়ীরা। তবে নৌবাহিনী ও কোস্টগার্ডের পর্যাপ্ত টহল না থাকায় একাধিক দস্যু বাহিনী দেশের উপকূলে প্রভাব বিস্তার করছে। ঘটছে মাছ ও ট্রলার লুট এবং অপহরণের ঘটনা। ঢাকায় যদি না থাকে তাহলে মাছটা আমদানি বেশি হবে এবং মূল্য কম থাকবে, আর ঢাকায় থাকলে ভয়ে কেউ যাইবে না সাগরে। আমাদের সম্পদ নিয়ে যায়, এবার বোট সহ নিয়ে মাঝি মুজি আটকাইয়া এরা মুক্তি দাবি করে, টাকা চায়। তো এইভাবে হইলে তো আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো না। মৎস্য বিভাগ জানায়, নিয়মিত অভিযানের মাধ্যমে জলদস্যুদের নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। সাগরে কোস্টগার্ড এবং নৌবাহিনী টহল দেয়। এছাড়া অন্য যে বাহিনী র্যাব আছে, নৌ পুলিশের সবাইকে আমরা এ বিষয়ে আমরা অবহিত করব, যাতে আমাদের মৎস্যজীবীরা সাগরে নিরাপদভাবে মাছ ধরে ফিরে আসতে পারে। র্যাব জানিয়েছে, গত 10 বছরে বরিশালের উপকূলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 88 জলদস্যু নিহত হয়েছেন। দীপ্ত বার্তা কক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। শুক্রবার চট্টগ্রামের লালদিঘি মাঠে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার 116তম আসর। এই উপলক্ষে 3 দিনের মেলা শুরু হবে বৃহস্পতিবার। এবার অন্দরকিল্লা থেকে
কোর্ট বিল্ডিং পর্যন্ত প্রধান সড়কে বৈশাখী মেলার স্টল না বসানোর পরামর্শ দিয়েছে পুলিশ। দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সব তথ্য জানান বলি খেলা আয়োজক কমিটির আহ্বায়ক ও প্রধান বিচারক হাফিজুর রহমান। তিনি বলেন, ইতোমধ্যে বলি খেলায় অংশ নিতে 100 জন তাদের নাম অন্তর্ভুক্ত করেছেন। এবারও বেশ জমজমাট খেলা হবে বলে প্রত্যাশা করছেন তিনি। নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড়ে নকশা বহির্ভূত বেশ কয়েকটি নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। মঙ্গলবার সকাল থেকেই দুপুর পর্যন্ত ভুইগড়ের শান্তিধারা, গিরিধারা, বউবাজার এলাকায় 8টি নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালিত হয়। এ সময় ইমাম হোসেন নামে একটি ভবন মালিককে 2 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের কারাদণ্ড প্রদান করা হয়। সেই সঙ্গে বেশ কয়েকটি ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে দিয়ে বিচ্ছিন্ন করার হয় বিদ্যুৎ সংযোগ। রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিলাব্রত কর্মকার জানিয়েছেন, নকশা বহির্ভূত সকল নির্মাণাধীন ভবনে রাজুকের অভিযান অব্যাহত থাকবে। রাজুক চায় সুষ্ঠু সুন্দর বাসযোগ্য নগরী করতে। মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনি এবং তার 5 সহযোগীকে 8 দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করেছে আদালত। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলায়েত হোসেনের আদালত তাদেরকে কারাগারের পাঠানোর আদেশ দেন। এর আগে গত 17 মার্চ সোমবার রাত 1:30টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী আবাসিক এলাকায় 6 নম্বর সড়কের 10তলা ভূমিপল্লী টাওয়ারের 8ম তলার ফ্ল্যাট থেকে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী আরসার প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনি, পরিবারের সদস্য ও সহযোগী সহ 6 জনকে গ্রেপ্তার করে র্যাব। $2030 সালের মধ্যে দেশের 60% নারীকে নিরাপদ মাসিক স্বাস্থ্য সুরক্ষার আওতায় আনা হবে। ওজিএসবির সহায়তায় এই লক্ষ্য নির্ধারণ করেছে স্কয়ার টয়লেটরিজের সেনোরা। ওজিএসবি ও সেনোরা আয়োজিত ইনসিকিউরিং সেফ মিনিস্ট্রিয়াল হাইজিন শীর্ষক আলোচনায় এই কথা জানান স্কয়ার টয়লেটরিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদ। গাইনোকোলজি সোসাইটি অব বাংলাদেশ ওজিএসবির সভাপতি অধ্যাপক ফারহানা দেওয়ান আলোচনায় অংশ নেন। আলোচকরা জানান, সেনোরা এবং ওজিএসবির মহতী উদ্যোগ বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতা একটি সুস্থ ও সমতাভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে আমরা গার্মেন্টস ফ্যাক্টরি 500 গার্মেন্টস ফ্যাক্টরিতে যেতে চাই, যেখানে 1.5 লাখ মেয়েদেরকে আমরা আসলে কভার করতে চাই। মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদরোগে আক্রান্ত হয়ে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভ্যাটিকান। তাঁর মৃত্যুর আগে তিনি কোমায় চলে গিয়েছিলেন বলে মৃত্যু সনদে উল্লেখ করা হয়েছে। মৃত্যু সনদে আরও উল্লেখ করা হয়, পোপ ফ্রান্সিস উচ্চ রক্তচাপ ও টাইপ 2 ডায়াবেটিসে ভুগছিলেন। 12 বছরের দায়িত্বে থাকাকালে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগেছেন। পোপ নিউমোনিয়া আক্রান্ত হয়ে ফেব্রুয়ারি ও মার্চ মাসে রোমের জেমেলি ইউনিভার্সিটি হাসপাতালে 38 দিন চিকিৎসাধীন ছিলেন। পোপ ফ্রান্সিস স্থানীয় সময় সোমবার সকাল 7:35 ভ্যাটিকানে তাঁর বাসভবনে মারা যান। তার বয়স হয়েছিল 88 বছর। আলো স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে সিলেট টেস্টের 3য় দিনের খেলা। তার আগ পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশের সংগ্রহ 4টি উইকেট হারিয়ে 194 রান। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ায় 3য় দিনের দ্বিতীয় সেশনে শুরু হয় খেলা। 33 রান করা মাহমুদুল জয়ের উইকেট হারায় বাংলাদেশ। মুমিনুল হক সৌরভ ফেরেন 47টি রান করে। মুশফিকুর রহিম পারেননি থিত হতে, ব্যক্তিগত 4 রান করেই তিনিও প্যাভিলিয়নের পথে হাঁটা ধরেন। ক্যারিয়ারের 5ম অর্ধশতক হাঁকান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জাকের আলী অনিককে সাথে নিয়ে 5ম উইকেট জুটিতে গড়েন 92 রানে। তাতে জিম্বাবুয়ের বিপক্ষে 112 রানের লিড পায় স্বাগতিকরা। এর আগে নিজেদের প্রথম ইনিংসে 273 রানে গুটিয়ে যায় সফরকারীরা, আর বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করেছিল মাত্র 191 রান। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন করছে কুয়েটের শিক্ষার্থীরা। জামালপুরের মহাসড়কের 2 পাশে বাণিজ্যিক স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ইলিশের মৌসুমে উপকূল জুড়ে জলদস্যুদের দৌরাত্ম্য, আতঙ্কে জেলেরা। আর দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের আয়োজন সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ রইল। তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।